আপনার নাম জেতা ইন্টারভিউ বোর্ডে জেতাকে জিজ্ঞাসা করলেন গুমরামুখ এক সার গোছের ভদ্রলোক। সিভিতে নামটা লিখতে আছে তবুও জিজ্ঞাসা করছে। জেতা এমনটা মনে মনে ভাবলেও মুখে বলতে পারলো না। তার চাকরিটা দরকার, মাস্টার পরীক্ষা শেষ হয়েছে গত মাসে, রেজাল্ট হয়ে যাবে শীঘ্রই, বেকার বসে থাকা যাবে না। যেই তা অবশ্য বসেও নেই, তিনটা টিউশনি করে সংসারে আয় বলতে যেই তার এই টিউশনের টাকা। রূপু তো কলেজে ভর্তি হয়ে আর পড়লো না, সারাদিন গলির মোড়ে আড্ডা দেয়। সিগারেট ফাঁকে রূপই শীঘ্র উঠেছে কেবল, ওর এখনও আয় করার সময় হয়নি। যেই তার বাবা রাফিক উদ্দিন একটু আত্মভাবলা অলস টাইপের মানুষ, একটা চাকরি করেন, তবে সেখানে তার কোনো দিনও প্রমোশন হয়নি। একটা অফিসের সেটার কিপার হিসাবে কাজ করছেন প্রায় 15 বছর। সংসার চালানোর দায়ে জয়েন করেছিলেন আর ছাড়েননি। মাসের মধ্যে 10 দিন তিনি অফিস কামাই করেন, 10 দিনের স্যালারি টাকা যায়। তিনি কিছু বললেন না। তার এই স্বভাবের জন্য তার সহকারী হিসাবে মাস থেকে মাস নেয়, তবে বেতন বাড়ে না। স্বয়ং কর্মচারী হিসেবে চাকরি করেন না, কেবল রফিক উদ্দিন টাকা ইন্টারভিউ করে মাসের 5 করেছিলেন। নিতান্ত সাপোসর হয়ে জীবন কাটিয়ে দিলেন। জয়িতাকে ইন্টারভিউ বোর্ডে কিছুই জিজ্ঞাসা করা হলো না। সার্টিফিকেটগুলো দেখে নিজেরাই কিছু বলেননি, বলা বলি করলেন বোর্ডে থাকা লোকজন। আরশাদ স্যার ফোন করে এখনও সিভি নিয়ে আসতে বলেছিলেন। স্যারের রেফারেন্স আছে যেহেতু। যেটা একটু আশাবাদী হয়ে উঠল। বের হতে হতে দুপুর পেরিয়ে গেল তার। ওরা স্পষ্ট কিছু বলল না। লাঞ্চ আওয়ারে অফিসের সবাই খেতে চলে গেল। ব্রেক শেষে বলল চলে যান। খেতে অফার করল না, করার কথাও না। অফিসেরটা বেশ সাজানো গোছানো, ধানমন্ডি এলাকায়, কাছে কি সুন্দর বাড়ি, চারপাশে চওড়া রাস্তা। এখানে হাঁটতে হাঁটতে মনে হয় অন্য দেশের রাস্তা। বিজলি মহল্লার সেটআপ ক্যারেটেড যে রোডে যে তার বাসা, সেখানে এক পাশে বস্তি, রাস্তায় ভেঙেচোরা পানি জমে যায়। ওই একতলা বাসায় জয়িতা একটাই পরিবার থাকে, যে কোনো সময় তাদের চলে যেতে হতে পারে। রেবেল পার কোম্পানির সাথে বাড়িওয়ালার চুক্তি হলো সেই এলাকা, আর একটা আকাশ পাতাল ব্যবধান। জয়িতা গলির মুখে দাঁড়িয়ে বেগুন কিনলো, হাফ কিনলো, আর কিনলো 2 আটি কলমের শাক। 5 টাকায় হয়ে গেল। বেগুনে পোকা আছে তবুও 60 টাকা কিনলো। আর একটু সামনে মবিন ভাই ডিপার্টমেন্টাল সেটেড মুবিন জেনারেল সেন্টেড। যে তা দোকানের সামনে একটু দাঁড়ালো। মুবিন ভেতরে ছিল। যে তাকে দেখে বের হলো, একটু হেসে বলল ইন্টারভিউ হলো। যে তা বলল কি জিজ্ঞাসা করছে? যে তা হাই তুলে বলল কিছুই জিজ্ঞাসা করেনি। মানে মানে কিছুই না। চাকরি মনে হয় না হবে। কেক খাবে? না। মেজ দেন। কেক বয়স টেক করেছি। ও আচ্ছা, আমি বয়স টেক করতে পারছি না। কেক অনেক ভালো। চলো। না রাখলে আর চলবে না। আনবে না এরপর থেকে? এটা ঠিক বলছো, তবে আমি না আনলেও পাশের ঘরের জাহিদ ভাই আনবে, তবে তার থেকে কিনবো। কয়টা করা সহজ না, কিন্তু সেল কমছে অনেক। মেজো ভালগো না আমার। যে তাকে দিতে দিতে বলল মবিন। যে তা চুমুক দিল, বাজার করলো।
চাচা, দেখলাম অফিসে যায়নি আজকে। ও আচ্ছা, রূপু কাদেরের সাথে মিশে একটু খেয়াল রাখো। এলাকায় কিসের রং বাড়ছে, তবে পুলিশ তুলে নিয়ে যায়। সারা জীবনের বিষয়। জিয়াতা বলল, আমি যাই। মুবিন ভাই। মুবিন জিয়াতার সাথে হাঁটতে লাগলো। বেগুনি রঙের কোটটা শাড়িতে জড়িতে তাকে ভীষণ সুন্দর লাগছে। বলতে ইচ্ছে করছে, কিন্তু সব কথা তো বলা যায় না। ও আবার কি মনে করে বসবে। জিয়াতা গেটের কলিং বেল চাপলো। রাজিয়া বেগম দরজা খুলে দিলেন। জেতার হাত থেকে বাজার নিয়ে নিলেন। কিছু খেয়েছিস? জেতা বলল, না মা, ভাত দাও তো। তাড়াতাড়ি দেবে। কিছু রান্না করছো? সকালে বাজার ছিল না। রাজিয়া বেগম মুচকি হেসে বললেন, সারপ্রাইজ আছে। জেতা বলল, যে সারপ্রাইজ থাকুক, দ্রুত খেতে দাও। যে রাজিয়া ভেতরে চলে গেলেন। রাজিতা নিজের ঘরে ঢুকতে বলল, মা, আপনি আছে, পানি আছে, গোসল করতাম। রাজিয়া বলল, হ্যাঁ, পানি তোলা আছে তোর জন্য। ছোট ড্রাম তুলে রেখেছি। জেতা বলল, ঠিক আছে, আমি আগে গোসল করি, তুমি ভাত বাড়ো। এই বাড়িটা একতলা হলেও পাটনোটা একটু আলাদা। বাড়ির মাঝ বরাবর গেট, দুপাশে 4টা রুম, মাঝখানে উঠানের মতন ঢালাই করা ফাঁকা জায়গা, যদিও অল্প জায়গা। রাজিয়ার সারপ্রাইজ হচ্ছে ভাতের চাল, রসুন, ডাল মিশিয়ে খিচুড়ি আর মরিচ রসুনের ভর্তা। রসুন আর কাঁচামরিচ ভেজে একটা ভর্তা করে। রাজিয়া মনে হয় এই ভর্তা দিয়ে এক হাঁড়ি ভাত খেয়ে ফেলা যায়। কলিজারা ছিল না, থাকলে রসুন ভর্তা দেওয়া যেত। এটা তেমন আহামরি কোনো খাবার না কিছু, কিন্তু রাজিয়া আজ 4টা সোনালি মুরগি জোর করেছে। পাশের বিল্ডিংয়ে একজন 16টা মুরগি কিনেছে। মুরগিওয়ালার কাছে আর 4টা মুরগি ছিল। সে 800 টাকা দাম হচ্ছিল। এত টাকা রাজিয়ার কাছে নেই। 500 টাকার একটা নোট আছে। সাহস করে বলে ফেলল, 5 হলে দিয়ে যান। মুরগিগুলা দিলে ছোট ছোট মুরগি, তাও কয়েকবার। মুরগিওয়ালা বলল, ঠকা হবে চাচি, আরেকশো টাকা দেন। রাজিয়া বলল, না না না, তাহলে নিব না। আসলে তার কাছে 500 এর বেশি টাকা নেই। রোজিতা শুনলে হয়তো রাগ করবে। 500 টাকা সে মাকে দিয়ে রেখে এমার্জেন্সি পারচেজ কখন কি লাগে। ওর বাবা তো কোনো দিনও এটা ভাবেনি। মেয়ে ভাববে, কি চমৎকার একটা মেয়ে হয়েছে তার। হ্যাঁ, তারই তো মেয়ে। সানস ঘর তুলসীতে ছাদে ফুটো হয়ে গেছে অদ্ভুতভাবে। জরিতার খুব পছন্দ এই ফুটো হওয়া ছাদ। আকাশ দেখা যায় এখন থেকে। বাবা কয়েকবার বলেছেন এখানে টিন দিয়ে দেবেন, তাহলে বৃষ্টির সময় জল গড়বে না। পাশের বিল্ডিংয়ে বারান্দার কেউ দাঁড়ালে অবশিষ্ট লাগে, মনে হয় শরীরের দেখে ফেলেছে, তবে দেখতে পারার কথা না। এখানে বড় চোবা সেট পানি জমিয়ে রাখার ব্যবস্থা আছে। আরিশ 10কে করা বাড়িওয়ালাতে লাগতে এই ব্যবস্থা সারা জিন্নি ছিল। রাজিয়ার মাঝে মাঝে ইচ্ছা করে এই হাউজে গলা ডুবিয়ে বসে থাকতে, তবে সেটা সম্ভব না, কারণ গতি বাড়ার একটা কালো কুচকুচে সাপ বের হচ্ছে এখান থেকে। কাছে আর কোড়া নিম্মি বের হয়। রূপই জল টেনে বাইরে নিয়ে সান্স করে। তা রাজিয়া ভেতরে যায়। জয়িতার বাবা রফিক সাহেব শরীরটা ভালো না,
কোলেস্টেরল ডায়াবেটিস দুটোই বেশি। চাকরিটা ঝুলে আছে কারণ মালিক ভালো। দীর্ঘদিন অফিস কামাই করলেও বেতনটাকে চেনে চাকরিটা যায় না। এটাও বা কম কিসের? তাই জরিতার ওপরে চাপ রাখায় সংসারের বাজার বা নিজের পড়াশোনা চালানো নিত্য নেই। কপাল ভালো তাই ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছে কোনো প্রাইভেট বা কোচিং ছাড়াই। তবে মুবিন ভাই সাহায্য করেছেন অনেক, এটা বলতেও হবে। উনি অবশ্য মিরপুর বাংলা কলেজে পড়ছেন, মাস্টার শেষ করে ডিপার্টমেন্ট সেন্টার দিয়েছেন বাসার সামনে। জরিতা বলল, শেষ পর্যন্ত মুদির দোকানদার। মুদিন হাসছে। হাসলাম না হয় মুদি দোকানদার, কি সমস্যা? সবাই তো অফিসার হবে না। জরিতার অবশেষে সব নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা থাকবেই বা কেন? মুবিন ভাইকে তো জরিতা বিয়ে করতে যাচ্ছে না। কে আশ্চর্য! মুবিন ভাইয়ের বিয়ে চিন্তা এলা কেন মাথায়? মুবিন ভাই বিয়ে করলে করবে, তাতে জরিতার কি? বৃষ্টি ভেজা আহওয়ালা জল একদম শীতল। জরিতার শিউর দ্বারা শিউরে শিউরে করতে লাগলো। এই জরি, বের হলি? হ্যাঁ আছি আম্মা। জরিতাকে মাঝে মাঝে আম্মা ডাকে জরিতা। ছোটবেলার অভ্যাস। ছোট জরিতাকে যখন কোলে তুলে নিল, জরিতা বলল, আম্মা আ। এখানে অবশ্য মা-ই বেশি ডাকে। রাপু রূপা আম্মা ডাকতে গেল। জরিতা বলছে আম্মা ডাকবে শুধু। জরিতা প্লেট সাজিয়ে বসেছে। এত সুন্দর করে সাজিয়ে তার খাবার পরিবেশন করা হয় না। ভাজি ভর্তার ওপরে চলে সারা মাস, কিন্তু খুব ইচ্ছা করে সবাইকে প্লেট সাজিয়ে খেতে দিতে। জরিতা এসে বসেছে টুল পেতে। টুলের পাশে রুম করা, মাঝখানে খোলা জায়গা উঠানের মতো, মাঝে বাঁধানো এক মাথার স্নান ঘর, আরেক পাশে রান্নাঘর, সামনে দুটা রুম, একটা ড্রয়িং রুম। তার পাশে রফিক সাহেব থাকেন। ভেতরে দুটো রুমের একটা রাজিয়া থাকে দুই বাচ্চা নিয়ে, আর একটা জরিতার ঘর। জয়িতার বাবা নিজের মত থাকতে পছন্দ করেন। এক সময় গান গাইতেন, কবিতা লিখতেন, প্রচুর বই পড়ার অভ্যাস ছিল। এখন সকলে সংবাদপত্র খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন, তারপর নাস্তা সেরে অফিসে যান। কেউ গেটের কড়া নাড়াচ্ছে। অসময়ে একে এলা রাজিয়া উঠে গিয়ে দরজা খুললেন। মুবিন ঢুকছে, হাতে এক জোড়া ইলিশ মাছ। কাকি, ইলিশ মাছ কিনলাম, 1700 টাকা জোড়া নিল। বা ভালো তো, আপনি রাখেন একটা। আরে মা, কে একটা দিয়ে আসি। রাজিয়া ভোত্তা করে বলল, আরে না না, আমি রাখবো না। আসলে তার চোখে চকচক করে উঠছে। আজকে তাদের রিজিক আল্লাহ ভালো রেখেছেন। ইলিশ মাছ কোনো হয়নি কতদিন, হিসাব নেই। জরিতা ডাকলো, মুবিন ভাই খিচুড়ি খাবেন? মুবিন গেট থেকেই বলল, এই সময়ে নাচ করছি, বেশিক্ষণ হয়নি তো। আরও আসেন না তো? আম্মা আজকে মুরগি রান্না করছে। আম্মা হাতের রান্না যে অস্থির, তার বিশ্ব কবি তো শেফ হওয়া উচিত ছিল, তা না এসে পড়েছে আমাদের টানাটানির সংসারে। জরিতা দিকে তাকিয়ে মুবিন চোখ সরাতে পারল না। ভেজা চুল, হেলদে ফর্সা গায়ের রং, জরিতার পাতলা ঠোঁট যেন শীতল কাঁপছে। মেয়েটা এত শিগ্ন কেন?
যে তা ভেজা চুল থেকে সবুজ চেক গামছাটা খুলে রাখলো। এটাও এত সুন্দর লাগছে দেখতে। মবিন বলল, আমি বাসায় ইলিশ মাছ দিয়াছি, বাসন্ত রূপাই দিয়ে আসবে। এই রূপাই মাছটা দিয়ে আয় চাচিকে। রূপাই এক ছুটে মাছ নিয়ে বের হলো। মবিন বলতে লাগলো, বেশ কমে পড়েছি জানো, বাজারে তো এক একটা 1500 2000 হয়। সেই দিন একজন কিনলো জোড়া 2300। আপনাকে বরফ দেওয়া মাছ দিয়েছে। যে তা ঠোঁট টিপে হেসে বলল, আরে না। মুবিন মাথা চুলকে হাসলো। জয়িতা আড়াল চোখে মবিন ভাইয়ের হাসিটা দেখলো। মানুষটা এত বোকার মতো হাসে, তবুও কেমন একটা লাগে বুকের ভেতর। আজ কেমন বোকার মতো তাকিয়েছিল তার দিকে। টিউশনি ছিল না আজকে? হ্যাঁ, যায়নি আজ। আম- আম্মা এদিকে আসো তো, মুবিন ভাইকে প্লেট দাও। রাজিয়া দৌড়ে গিয়ে কাচের প্লেট নিয়ে এলো। মুবিন আর জিয়েতা, বিয়েটা দিতে হবে তাড়াতাড়ি। মুবিনের মা মাথা তুলে সে রাজি হয়ে যাবে। এখানে কেন তুলছিস না সেটাই বুঝতে পারছে না রাজিয়া। জিয়েতা এত সুন্দর, এত লক্ষ্মী একটা মেয়ে, হাজার খুঁজলেও তার মতো এমন মেয়ে পাবে না। হ্যাঁ, জিয়েতা তো তারই মেয়ে। মা হতে গেলে কি খালি জন্ম দিতে হবে? রাজিয়া মনে মনে বলল, আল্লাহুম্মা রাব্বিকাল লা নজর না কাল। মায়ের নজর বেশি লাগে, তার নজর নাও লাগতে পারে, তবে সাবধান থাকা ভালো। সন্ধ্যা হয়ে গিয়েছে, রাফিক সাহেব বের হয়নি। নিজের ঘরের জানালা দিয়ে দেখছেন জয়িতা আর রাজিয়া গল্প করছে। মনে হচ্ছে দুই বান্ধবী গল্প করছে। ওরা খুব আনন্দ করে গল্প করে সবাই মিলে। তিনি পড়েন না, কখনোই ওদের সাথে বসে আনন্দ করা হয়নি। তিনি নিজের মতো থাকেন। সংসারের বিষয়ে তার কথা বলতে ভালো লাগে না। এত বছর রাজিয়াও বুঝে গিয়েছে এখন সব সমস্যা সে জরিতাকে নিয়েই সমাধান করে ফেলবে। কিছু মানুষ একা একা থাকাই পছন্দ করে। রফিক সাহেব তার মধ্যে একজন। রাজিয়া জরিতার বাবার জন্য প্লেটে মুড়ি আর ডালের বাড়া নিয়ে রং চা দিয়ে এলো। রাপু তো বাসায় ফেরেনি। রূপাই আর জরিতা চা মুড়ি নিয়ে বসেছে। রাজিয়া ইলিশ মাছটা কেটে ফেলেছে। জরিতা বসে আছে তার সামনে। হাতে গোনা 6খানা মাছ হয়েছে, মাথা আর লেজ। রাজিয়া মেয়েকে জিজ্ঞেস করলেন, এই জয়ী, কি করব বলতো? সর্ষের ইলিশ করি না? দরকার নেই, এমনি ভেজে ফেলো অল্প তেল দিয়ে। আচ্ছা, তোকে ডিমটা ভেজে দিই আর সামনে বসে খা। জরিতা বিরক্ত হয়ে কপাল কুঁচকে বলল, আম্মা, আমি ইলিশের ডিম খাই না। রূপুকে দাও আর তুমি খাও। রাজিয়া হলে ছাড়া না। এখন খাবি, ভালো জিনিস খেতে হয়, নাক ছিটকাতে হয় না। পরে শ্বশুরবাড়ি গেলে আর পছন্দ কিছু খেতে পারবি না, সবাইকে খেয়ে দিতে হবে। রাজিতা বলল, ইলিশের ডিম আমার পছন্দ না আম্মা, তোমার পছন্দ, তুমি খাও, আমার সামনে বসে খাও দেখি। ভাজা তুলে দাও। রাজিয়া হাত ধুয়ে চোলা তেল কড়াই তুলে দিয়ে হলুদের কড়া, লবণ আর মরিচ গুঁড়োর ডিম মাখিয়ে কড়াই ছাড়ছেন। কড়াই করে মুচমুচে ভাজা সর্ষের তুললে সারিতার এগিয়ে নিয়ে যাওয়া তো জরিতা অল্প করে ভেঙে নিয়ে মুখ দিল। তারপর পুরোটা তুলে রাজিয়ার মুখের সামনে ধরলো। নাও তুমি খাও। রাজিয়ার চোখে পানি চলে এলো। এই মেয়েটা এত ভালো শ্বশুরি ভাগ্য কেমন হবে কে জানে। এত সুন্দর মেয়েকে জামাই
ভালোবাসবে এটা সত্য, কিন্তু ছেলে তার বউকে ভালোবাসবে এটা অধিকাংশ শাশুড়ি মাই সাহায্য করতে পারে। হয়তো একজনই জরিতাকে কষ্ট দেবে। রাফিক সবাইকে ইলিশের ডিম পছন্দ করে না। রূপাকে ডেকে ডিম খাওয়াচ্ছে এক টুকরো ধাক্কা দিয়ে রাখলো রাজিয়া। রূপকে রাতে ডিমটা খেয়ে মনটা ভালো হয়ে গেল। রাজি তার আহারে কি সুন্দর সংসার তার স্বামী আর উদ্দেশ্যিনী বা তোকে খুব আদর সহক রাখেনি। ঢাকা পয়সা তেমন নেই, কিন্তু সংসারে ভালোবাসা কোনো কমতি নেই। রাজিয়া ফিসফিস করে বলল, এই জরি মুবিন না হয় তোকে পছন্দ করে। জরিতা হেসে বলল, আমার এই মুবিন ভাইয়াকে পছন্দ, কিন্তু চাচি মেনে ওনার মনে আমাকে পছন্দ করবে না দেখে হলে হাসি কথা মুখে বলে ঠিকই, কিন্তু আমি বুঝতে পারি উনি আমাকে পছন্দ করে না। রাজিয়া বলল, না না, এটা তো ভুল ধারণা, তোমার অপছন্দ করার কি আছে? জিতা বলল, আচ্ছা হয়তো অনেক কিছু যেটা আমি বা তুমি জানি না। না হলে এমন অস্তিত্ব কেন লাগবে বলো তো আমার সামনে? রাজিয়া ভাবলো এরকম হয়তো পরে না। এত পরীর মতো সুন্দর সংসারী মেয়ে মুবিনের মা কোথাও পাবেন? শেষ মুবিন আর তোর এই যে ভাব আছে জন্য তোর অস্তিত্ব লাগে। জরিতা হেসে হেসে বলল, আমার সাথে মুবিন ভাইয়ের কোনো ভাব নেই মা, আমাদের খুবই সহজ সরল সম্পর্ক, প্রেম ভালোবাসা না। জরিতা বিশেষ করে উঠে পড়ে না। মুবিন বাসায় ঢুকছে রাত 10:30টায়। পরে ঢাকায় একটা কোনো রাত না। মুবিন 10টায় সেটা বন্ধ করে দেয়, আবার 8:30টায় রূপো খেলে ভাত খেয়ে বসেছে। গোসল করে এখন 11টা বাজে। মা অপেক্ষা করছিলেন ড্রয়িং হয়ে। মায়ের মুখে থমথমে কিছু নিশ্চয় হয়েছে। ওর পিঠে এক পিস ইলিশ তুলে দিলেন রাহেনুমা বনু। মুবিনকে তিনি আজ কিছু কথা শোনাবেন। আজ খাওয়া শেষ হোক। বিকালে রূপু এসে ইলিশ মাছ দিয়ে গেছে। মুবিন জরিতাদের বাসায় ইলিশ দিয়েছে, সে খাবার রূপই বলে গেছে। আবার ওদের বাড়িতে বসে খিচুড়ি খেতে খেতে গল্প করছে বলে নিজের বাসায় এসে মাছ দেয়নি, রূপকে দিয়ে পাঠিয়েছে। তুমি ঘুমাও নেই মা? মুবিন জিজ্ঞাসা করলো। ঘুমালে তো এখানে বসে থাকতাম না, তাই না? রেহনুমা কটকট করে উত্তর দিলেন, সেটাই তো সত্য। মেজাজ গরম কেন তোর? রেহনুমা বললেন, তুই রূপাদের বাসায় ইলিশ কিনে দিয়েছিস। মুবিন বলল, হ্যাঁ, কেন, কি হয়েছে? তুই তো ওই বাড়ির জামাই না, ওদের ইলিশ দেওয়ার কি হলো? মুবিন হেসে বলল, তুমি প্রস্তুত রাখলেই জামাই হয়তো পারি জামাই হতে পারি, এটাই ইলিশের জন্য। তুমি তো এমন করার মানুষ না। কি হয়েছে সেটা বলো তো? রেহনুমা থমথমে গলায় বলল, মুবিন, ছোটবেলায় জরিতা তোর পিছু পিছু সব সময় ঘুরি করতো, বড় হয়েও তুই ওর সাথে ভাব রাখিস ঠিক আছে, কিন্তু এত কাছে পিঠে সন্ধ্যাময় আমার পছন্দ না, সম্বন্ধ আমার পছন্দ না। মুবিন বলল, জয়িতাকে চোখের সামনে দেখেছে, ওর কোনো খারাপ গুণ তোমার চোখে পড়েছে? মুবিন, এত কথা বলিস না। জয়িতাকে আমার অপছন্দ না, কিন্তু তোর জন্য আমি অন্য জায়গা কোথাও বউ আনবো। জয়িতার আরও ভালো ঘরে বিয়ে হোক। মুবিন কথা বাড়ালো না। সত্য মা জয়িতাকে একদম পছন্দ করে না, কিন্তু কারণটা অজানা। হয়তো মুবিন ওকে অনেক পছন্দ করে বলেই। মুবিন চুপচাপ খাওয়া শেষ করলো। রেহনুমা বলল, আরে এখন যেন এরকম কোনো কথা না শুনি যে তুই ওদের মাছ মিষ্টি কিনে দিয়েছিস।
ছোটলোক পরিবার, বাপের কোনো চুলচেলাই নেই, রাজি আছে সারাক্ষণ ধান্দা করে এনে বিনিয়েছে বলার চেষ্টা। তার বড় মেয়ে কত ভালো, তোর ঘাড়ে দিতে পারলে কেল্লা ফতে পুরো ফ্যামিলি টানা লাগবে তোর। এতে বোকা কেন তুই, বুঝিস না? মবিন উত্তর দিল না। রাজিয়াকে অনেক কেউ বিয়ে করে নিয়ে যাবে, এটা দেখার তেও মরা যা অনেক সহজ কাজ হবে। মুবিনের আচ্ছা যেটা কি তোকে পছন্দ করে, ইউনিভার্সিটি পড়ুয়া মেয়ে, হয়তো কাকসের কোনো ছেলের সাথে সম্পর্ক হয়েছে, মুবিন জানে না। মুবিন কি রাজিয়াকে জানাবে সে অন্যদিন ধরে রাজিয়াকে ভালোবাসে? জানলেও যদি জানতার আগে মনে সহজ থাকতে রাজিয়া কি সহজ সরল মানুষ, এত জটিল চিন্তা তার মাথায় আসবে না। রাজিয়া মানসিক বাজার বাকি নেয় ঠিক ওই দোকানের থেকে, টিউশনির টাকা পেয়ে সে শোধ করে দেয় 5 তারিখে। কখনো 1 টাকাও ফেলে রাখেন না। ছোট লোকই প্রশ্নই আসে না। বাকি থেকে ওর বাবা পৃথিবীর সবই মানে হয়, উনি একটু অন্যরকম, মা মেনে নিতে পারছেন না। এটা নিয়ে সমস্যা করব না কবে, মনে হচ্ছে রাত যে তাদের বাসায় সকাল আমার করে ভাত খেয়ে রিপু সারা রাফিক সাহেবও মাছের মাথা পিস নিয়ে খেলেন। এবার জানাতাও চাইলেন না, মাথায় পেয়েছে ইলিশ মাছ। রাপু ফেরত দিল। গভীর রাতে যে তার দরজা খুলে দিল। ছেলেটা টলছে, মনে হয় মদ খেয়ে খেয়ে ফিরছে। এই ছেলে হয়েছে এক জ্বালা, এর জন্য পাড়া বদনাম হয়ে যাবে। রাজিয়া জিজ্ঞাসা করলো, ভাত খাবি না? ইলিশ মাছ আছে। রাপু ঘাড় নাড়ালো, খাবো না। ঘরে ঢুকলে না, শার্টটা দাঁতিতে ঝুলিয়ে বারান্দায় রাখা চৌকাতে শুয়ে পড়লো। রাজি আর কথা না বলে লাইট অফ করে দিল। জানালার কাচ ভেঙে গেছে গত বছর এক ঝড় বাতাসে। জানালা খুলেই থাকা, রাত সকাল সকাল 2 চড়ুই এসে বাসা ভাঙা কাজে বসা থেকে রাফিক সাহেব ঘুম জানালার দিকে পা দিয়ে সকলের ঘুম ভেঙে চূড়ায় 2টো কিচমিচে। এরা একটা সময় ধরে আসে, 3 খেলা করছে ঠিক পৌনে 8টা, এর দিকে আগে পেছে হয় না। এই শ্রেণীর পশু পাখিরা কি সময় বোঝে? মনে কয়টা বাজে ঘড়ির কাঁটা চেনে, কয়টা না চিনলেও সকাল দুপুর রাত নিশ্চয় বোঝে। ওদের কোনো নিজস্ব অ্যালার্ম পরিণত আছে হয়তো, যেটা মনে রোজ রোজ একই সময় আসে। রাফিক সাহেব কয়েকটা চাল বিছিয়ে রাখছিলেন, তবে পাখিরা খেয়ে নিন, চাল নষ্ট হয়ে গেছে। ওরা মনে হয় চলে পছন্দ করে না, চাল পছন্দ করে না, গম খেতে পারে। আচ্ছা, গম কোথায় পাওয়া যাবে? কেজি কত এখন? বারবার সংসারের উপস্থিত রাফিক সাহেব এসব সম্পর্কে খুব একটা ওয়াকিবহাল না। চিনতলায় একদম রাস্তার পাশে তার রুমে জানালা খোলা। রাতে ঘুমানোর ঠিক কাছেই বাতাসে আর উঠি বসার ছেলেগুলো চুরি করার ধান্দায় থাকে। তবে রাকিব সাহেব কাছে আসলেও চুরি যাওয়ার মতন কিছু নেই। চশমাটাও 3 বছরে পুরানো হয়ে গেছে। একটা 30 বছরের পুরনো খট বড় পায়ে, ছোট টেবিলে একটা বোতল বেকসপ আর মদ্যকের, সব মিলিয়ে এই তার ঘরের আবসপাত্র। রোজ সকালে পপ-আপ আসে এক টানাটানি জীবনে। একটু হলেও বিলাসিত্ব তিনি ত্যাগ করতে পারেননি। আরামদায়ক শুয়ে খুঁটিয়ে সংবাদপত্র
প্রতিটি খবর পড়তেন। আজকাল কেউ কাজের সংবাদপত্র পড়ে না খুব একটা, চাকরি প্রার্থনীরা বাদে তারাও পড়ে প্রয়োজনে। সমসাময়িক ঘটনা সম্পর্ক নিজেকে আপ টু ডেট রাখার জন্য চাকরি হয়ে গেলে পড়া বন্ধ করে দেয়। সংবাদপত্র কিভাবে টিকে আছে কে জানে। এক কাপ চা খেতে ইচ্ছা করছে, টুং চা অল্প আদা দিয়ে। এত সকাল, এত তাকে যে এটা চা দেবে না। নাস্তা শেষ হলে ট্রাই হয়ে আসছে জানালার দিকে। এই পাশে ছাতিম গাছ আছড়ে এই সময় আসনিম্ব ফুল ঝরে, বাতাসে কেমন একটা মাতাল করা সুবাস ভেসে আসে। গমগমা করে দিনের ভোগে রোদের তেষ্টাও কম, যদিও বর্ষা এখনো বন্ধ হয়নি। সময় মেঘ করে হাসে, ভরা শ্রাবণের মতো বৃষ্টি হয়। এটা বাংলা কি মাস চলছে, অগ্রহণ নাকি কার্তিক? রাফিক সাহেব মেলাতে পারেন না। চা দেওয়ার কথা না থাকলেও রাজিয়া এক কাপ চা নিয়ে ঢুকলেন। টেবিলে চা রেখে সাথে একটা আটার চপটি চা রেখে চলে যেতে নিজেই বলল, জরিতা আজ একটা ইন্টারভিউ দিতে যাচ্ছ তো? আদা চা খেতে চাইলো তাই আপনাকে দিলাম। রাফিক সাহেব উঠানে বসলেন। জরিতা কোথায় যাচ্ছ এই বিষয়ে কিছু জানতে চাইলেন না। ওখানে চাওনো না, রাজিয়া নিজেই বললেন। সেদিন যে অফিসে গেল ওখানে আবার ডাকছে, মনে হয় চাকরিটা হবে। রাফিক সাহেব হাই তুললেন। সংসার চলছে, সংসারের নিজস্ব চাকরাত, মাস গেল কিছু টাকা রাজিয়াকে বুঝিয়ে দিয়ে তিনি ঝরা হাত পা হয়ে যান। তারপর রাজিয়া আর জরিতা মেলেই সবটা চালিয়ে নেন। এই বাজারে কোনো সব রাজিত কত দাম, ডিমের ডজন কত, এসব নিয়ে রাফিক সাহেবের ভাবতে ইচ্ছা করে না। তিনি সব চিন্তা বাইরে নিজস্বগত ডুবে থাকেন। আজ অফিসে যেতে হবে, গত মাসের বেতনটা আনতে হবে, আপাতত সেটা বড় চিন্তা। ধানমন্ডির এই এলাকা একদম অন্যরকম লাগে জরিতার কাছে। একদম ঝাঁঝকে সুন্দর রাস্তা, লোকপাল, গাছপালা, তার মধ্যে সব সাজানো বিল্ডিংগুলো। অনেকগুলো ইংলিশ মিডিয়াম স্কুলের শাখা আছে সেখানে। অপেক্ষমান অভিভাবক আচরণ তাদের অভিজাত্য বুবিয়ে দেয়। টুকরিদের নগরীতে গাছপালা না হয় কম নয়। এই এলাকায় কত নাই আর নাই রং, বেশ কিছু পুরনো আগাছাও আছে। নতুন হাওয়া অ্যাপার্টমেন্টগুলো ধুলিনিক সমাজে আর্থিক সচ্ছলতা দেখায়, আর পুরনো বাড়িগুলো দেখায় অভিজাত্য। বানানো নিয়া জাতি যেখানে থাকে সেটাই মোহাম্মদপুরের বাবার রোডের কাছে, একটু পুরনো এলাকার কাছেই। বাহারি কমপ্লেক্স অস্থির আছে। মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত এর শ্রেণী মানুষই থাকে। তবে ওখানকার থেকে আলাদা এই রাস্তা। ওই রাস্তা অনেকক্ষণ খোঁজার পরে ঠিকানা পাওয়া গেল। ধানমন্ডি রেসিডেন্সিয়াল এলাকায় একটা 8 তলা ভবন। সামনে দাঁড়িয়ে যেটা আবার চেক করে নিল, ঠিক আছে এটাই চৌধুরী কাকশন।
আগের দিন ইন্টারভিউ হয়েছিল আরেক বিল্ডিংয়ে, আজ এখানকার ঠিকানা মোবাইল করা হয়েছে। কাছাকাছি জরিতা একটা টিউশনি করে মিরপুর রোডের সাথে। ভেতরে এই রাস্তায় কখনো আসেনি। আজ এখানে সবার একটা টিউভিউ আছে। চাকরি হয়ে সম্ভব না, খুবই কম। ডিপার্টমেন্টের প্রসার কয়েকজন ডেকে সিভি দিতে বলেছিলেন। যাতে চাকরিটা দরকার, তাই সব তাড়িঘড়ি করেই সিভি তৈরি করে দিয়েছেন জাতিতা ছাড়াও স্যার আরও কয়েকজনকে পাঠিয়েছেন। জাইতা ছাড়া সবার পোস্ট যোগাড় হয়ে গেছে। জাইতার এখানে রেজাল্ট হয়নি, ওকে আবার ডাকছে। আজ আগে দিনের কাউকে দেখা যাচ্ছে না। নিচতলায় সিকিউরিটি গার্ডের সাথে কথা বলে জানা গেল 4তলায় অফিসে পৌঁছে গেল। সহজেই কাগজপত্র জমা নিয়ে জরিতাকে রিসেপশন বসতে বলা হলো। জরিতা এক কোণে বসলো। অফিসের সামনের দিকে খোলা তুচ্ছিল গ্যাসে বাইরেটা দেখা যাচ্ছে। পেঁচা তোলার মতো সাদা মেঘ থরথরে সাজানো। মেঘের পাশে উকি দিচ্ছে নীলরঙা আকাশ। মনে হচ্ছে আকাশটা নীল শাড়িতে সাদা মেঘের এলোমেলো ডিজাইন করা হয়েছে। আশেপাশে দেখা অনেকটা, বেশ খানিকটা সময় কেটে গেল। জানালার দিক থেকে চোখ ফিরিয়ে দেওয়ালের দিকে তাকালে দেওয়ালও একটা দামি ঘড়ি দৌড়াটা বাজে। সে এসেছে 12টার দিকে। প্রায় 11.5 ঘন্টা ধরে অপেক্ষা করছে। এখানে তার ডাক আসেনি। এতক্ষণে বসে থাকতে বিরক্ত লাগার কথা, তবে তার বিরক্ত লাগছে না। হতে পারে চাকরি হওয়ার সম্ভাবনা আছে, অথবা সুজিত ড্রয়িং রুম। এখানে আপাতত আর কেউ নাই। দেওয়ালে একটা চৌচিল দেখা যাচ্ছে, রং বুকতি আঁকা, ব্যাটারিক্রেট আর্ট। কিছু বোঝা যাচ্ছে না। জরিতা অবশেষে বুঝেও চায় না। শিল্প সহিতা ডেপেট আগ্রহ কম, তার সব বিষয়ে আগ্রহ কম। সারাক্ষণ চিন্তা করতে হয় পরের মাসে বাজার খরচ কিভাবে চালাবে, বাসা ভাড়া দিতে হবে। বাবার অফিস থেকে সামান্য বেতন পায়, সে তো যথেষ্ট হয় না। 2 বাজারটা 10 মিনিট বাকি, তখন ডাক এলো ভিতরে। একটা অভিজাত ভেতরে গিয়ে দেখলো একজন ভদ্র মহিলা বসে আছেন, ভীষণ সুন্দর দেখতে। নিচে চাপার সুতি শাড়ি পরা, চোখে চশমার ফর্মুলাটা যেন ওনার ফ্রেশ জন্যই বিশেষভাবে তৈরি হয়েছে। ভীষণ অভিজাত, এরে প্রিন্টেড জাতিকে মুগ্ধ করলো প্রথম দেখায়। চলবে গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।